এখানে দেখতে পাচ্ছি অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং তারা কিন্তু যুক্তরাষ্ট্রের আদেশ পাওয়ার পরেই অ্যাকশনে নামে এবং আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূস ও তাদের কি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। Bangladesh to respect the freedoms of expression, peaceful assembly. এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় কঠিন অ্যাকশন নিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উপর ভয়াবহ নিষেধাজ্ঞা দিচ্ছে। শেখ হাসিনার কপাল খুলে ডক্টর ইউনূস সহ সবাই বিপদে পড়ে। সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে? মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত, সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত সরছে? এই প্রশ্ন আসলে আসতে পারে। আমাদের কাছে মনে হতেই পারে ভারত আওয়ামী লীগের সাথে আগের মতো অত অন্ধভাবে কঠোরভাবে নেই। যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তো নিষিদ্ধ করা হলো, কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই যে লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আছে তাদের এবার কি হবে? তো সেই মানুষগুলো এবার কি রাস্তায় বেরোতে পারবে? আওয়ামী লীগ বিরোধী যে মানুষেরা আজ সমাজে আছে, ঘুরে বেড়াচ্ছে, তারা কি সেই মানুষগুলোকে ছেড়ে দেবে? সেনাবাহিনীতে এই মুহূর্তে কি ঘটছে সেই প্রসঙ্গটি নিয়েই আমি কথা বলবো। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর সব থেকে বেশি যে দাবিটি উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এদেশে নেই, প্রয়োজনে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এবং এই দাবিগুলো যারা উঠিয়েছেন তারা হচ্ছেন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়কার মুখ্য সমন্বয়ক, এখন বর্তমানে এনসিপি। বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই, চাপ আনিয়ে দিচ্ছে বিএনপি। বিএনপি মনে করছে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তারা উদ্বিগ্ন। তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান সেটা স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হুমকি আসে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের মধ্যে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, গন্ডগোল হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা তো এক প্রকার রাজপথে নেমে যায়। তাদেরকে কিন্তু ধরাও হচ্ছে, গ্রেফতারও করা হচ্ছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে উত্তাল হয়েছে এবং দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে রীতিমতো যে টানাটানি চলছে, আন্তর্জাতিক চাপও যে বাংলাদেশে আসতেছে, এই সকল নিউজগুলো আপনাদেরকে একটি ভিডিওতে দেখাবো। দেশের সর্বশেষ পরিস্থিতি আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং অন্যদিকে শেখ হাসিনার নেক্সট পদক্ষেপ এবং তার প্রত্যাবর্তন এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শেষ রাতের দিকে আমেরিকার যখন দিন, সেই সময়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিষ্কার জানা গেল। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান সেটা স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কি এমন ঘটলো হঠাৎ করে যে আবারও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের সিদ্ধান্তের বিপক্ষে চলে গেলেন? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা সেখানে হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ জানিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে, নির্বাচনের বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না, সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। সেখানে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর দুটি প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পক্ষে প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট অফ স্পোক পারসন টমি। তিনি প্রশ্ন দুটির উত্তর দেন। প্রথম প্রশ্নটা ছিল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যখন কথা হচ্ছিল যে ইনক্লুসিভ নির্বাচন হবে, আগামীতে ইনক্লুসিভ নির্বাচন হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে কি আর ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা, কিংবা এই সিদ্ধান্তের, সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাষ্য কি? টমি স্পষ্ট জানান, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয়, মানে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না সিদ্ধান্ত নেয়, আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটি দলের ওপর সমর্থন করি না। অর্থাৎ এক দল আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আমরা সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই সাথে সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে সকলের জন্য মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সভা সমিতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাই।
অর্থাৎ বাংলাদেশে মত প্রকাশের অধিকার যে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের উপর থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটার বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান জানিয়েছে। তারা বলেছে সকলের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের অধিকার থাকতে হবে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর যে স্বাধীনতা সেই স্বাধীনতা থাকতে হবে, সকলের সমান অধিকার থাকতে হবে, কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যাবে না, কোনো গোষ্ঠী এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিষিদ্ধ করছে এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল সেই দলের বিরুদ্ধে তথ্য প্রমাণ আইন কানুন ঘেটে কোনো দোষ খুঁজে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশে যেটা করা হয়েছে তার বিপক্ষে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে সেটাও জানিয়েছে। সকলের অংশগ্রহণে তারা নির্বাচন চায়। এই ব্যাপারটা স্পোকম্যান 2008 সাল থেকে টানা বাংলাদেশ আওয়ামী লীগ 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তৃতীয় মেয়াদে ক্ষমতায় ছিল। এই সময়কালীন ছাত্রলীগের নামে অসংখ্য অভিযোগ ছিল, চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, মারামারি, হানাহানি, কাটাকাটি, ছিনতাই সবকিছু অভিযোগ ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রগতিশীল ক্যাম্পাসে কখনো কোনো অভিযোগ আপনারা পেয়েছিলেন যে ছাত্রলীগের হাতে কেউ খুনের শিকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসা কোনো বহিরাগত শিক্ষার্থী কেউ তথ্য আমাকে দিতে পারবেন? যদি পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দীর্ঘ 15-16 বছরের ক্ষমতাকালীন সময়ে ছাত্রলীগ অন্যায় করেছে, করে নাই এমন না। ছাত্রলীগের মধ্যে যে হেলমেট লীগ লুকায়িত ছিল সেগুলা কারা ছিল সেটা জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আপনারা টের পেয়ে গেছেন। লুঙ্গির নিচে কারা ছাত্রলীগের নামধারী হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে, এটাও আপনারা জানেন। ছাত্রলীগকে পরিকল্পিতভাবে মাফিয়া লীগ, হেলমেট লীগ এবং অন্যান্য লীগে পরিণত করা হয়েছে। যে ছাত্রলীগ ছিল ছাত্র বান্ধব একটা সংগঠন, হ্যাঁ ছাত্রলীগের অসংখ্য ভুল রয়েছে, তাদের যে আদর্শ, তাদের যে নীতি, তাদের যে সংগঠনের শৃঙ্খলা সেটার বাইরে তারা চলে গেছিল, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ছাত্রলীগ শিক্ষা বান্ধব না হয়ে শিক্ষা বান্ধব পরিবেশ থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছিল। তার মানে এই না ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ক্যাম্পাসে কাউকে হত্যা করেছে, এমন কোনো ঘটনা আপনারা বলতে পারবেন? দেখেন, জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে মানসিক বিকারগ্রস্ত একটা ছেলে নাম তুফাজ্জল, সাবেক ছাত্রলীগের একটা কর্মী ছিল, তাকে পিটিয়ে হত্যা করার পূর্বে খাওয়ানো হয়েছে, খাইয়ে তারপর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম নজির হয়ে থাকবে যে একটা মানসিক বিকারগ্রস্ত ছেলেকে হত্যা করার পূর্বে খাওয়ানো হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় 8-9 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে ছাত্র দলের এক কর্মী নিহত হয়েছে। এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য রহমান নিহত। মজার বিষয় কি জানেন? এই সাম্য রহমান কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, অর্থাৎ শিবিরের পাশে ছিল। গণভবন লুটে অংশ নিয়েছে, সংসদ ভবনে ঢুকে একদম দুহাত উঁচিয়ে ছবি তুলেছে, মানে 5ই আগস্ট তারা স্বৈরাচার মুক্ত করেছে, সন্ত্রাসী মুক্ত করেছে, অনেক কথা সে বলেছে। আচ্ছা, এই যে 15 বছরের ইতিহাস ভেঙে ফেলে ছাত্র দলের একজন কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রগতিশীল ক্যাম্পাস যদিও বলা হয়, তবে এটা এখন প্রগতিশীল মাদ্রাসা বলা চলে, প্রতিক্রিয়াশীল মাদ্রাসা বলা চলে, এটা এখন মাদ্রাসা হিসেবেই যথেষ্ট পরিচয় লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যে ছাত্র দলের একজন কর্মীকে ছুরি মেরে হত্যা করা হলো, এবং ছুরি মারার পজিশনটা যদি আপনারা দেখেন, পায়ের গোড়ালিতে ছুরি মারা হয়েছে, যেমনটা করে থাকে ইসলামী ছাত্র শিবির, রক থেকে সাবধান, রক বাঁচাও সাবধান, এগুলো বলে তারা। এই যে সাম্য রহমান খুন হলো, এই খুনের কি বিচার হবে? আমার মনে হচ্ছে না হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল এখনো তাদের আধিপত্য বিস্তার করতে পারেনি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই ছাত্র শিবিরের বিরুদ্ধে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখনো তাদের অবস্থান পাকাপোক্ত করতে পারেনি। অথচ রাজনীতির মাঠে এনসিপির এখন সবচেয়ে সুসময় চলছে। মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোতায় গেছে, বাট আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যে দৌরাত্মতা সেটা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদেরকে পরিপূর্ণ করতে নতুন আর একটা কাঠামো ঘোষণা করছেন, আর এতে দলটির শক্তি আমার মনে হয় যে আরো 100 গুণ বেড়ে যাবে। বিশেষ করে যখন আমাদের বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর কয়েকটা সহযোগী সংগঠন আছে, যেমন ধরুন বিএনপি হচ্ছে মূল সংগঠন, এরপর আছে কোনটা যুবদল, তারপরে আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবী দল, শ্রমিক দল, অনেক কিছু উইং আছে। আওয়ামী লীগেরও সেম আছে, জামাতেরও আছে। এবার এনসিপি তাদের সংগঠনের মূল যে শক্তিটা যুব সেই যুব একটা কি বলছে শক্তিকে তারা সামনে আনতে যাচ্ছেন। তাদের সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি পাবে, কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং লোকবল আমরা আশা করি এখানে অনেক গুণ বাড়বে। জয় অভ্যুত্থানে তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং একটা শাখা গঠন করা হচ্ছে, এটির নাম দেওয়া হয়েছে যুব শক্তি। আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে সংগঠনটির আত্মপ্রকাশ হবে। আর এই উপলক্ষে
গতকালকে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে একটা সংবাদ সম্মেলন করেছে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য যে আপনার এই সংগঠনের সমন্বয়কারী হিসেবে তারিকুল ইসলাম থাকবেন, এস এম শাহরিয়ার থাকবেন, তুহিন মাহমুদ থাকবেন, নাহিদ বুশরা থাকবেন। 28 ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আপনার পাটোয়ারির বক্তব্য, আমরা বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলেছি, কিভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি সেই বিষয়ে মতামত নিয়েছি। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যেভাবে জুলাই অভ্যুত্থান বড় আকারে আপনার নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে। তার বক্তব্য হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে তা 1 থেকে 150 বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে 40% তারা হচ্ছে তরুণ। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরাতে চাইলে এই তরুণ শক্তিকে কাজে লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। আর এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদেরকে সংগঠিত করতে হবে। পাটোয়ারির বক্তব্য, কোটা সংস্কার আন্দোলনের একটি বড় কারণ ছিল তরুণদের কর্মসংস্থান তৈরি করা। তরুণদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসতে জাতীয় এই যুবশক্তি উইংটি কাজ করবে। আর তারিকুল ইসলামের বক্তব্য, এনসিপির মুখ্য সমন্বয়ক যুবের, তার বক্তব্য হচ্ছে 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ অগ্রভাগে ছিল। তাই এখন নতুন এই বাংলাদেশে তাদের এই যুবশক্তি বড় ধরনের একটা ভূমিকা রাখবে। ইতিমধ্যে তারা তাদের সংগঠনকে সম্প্রসারিত করতে, ছড়িয়ে দিতে আরো বেশ কয়েকটি উইং গঠন করেছে। এর মধ্যে আছে এনসিপি স্বাস্থ্য উইং, ডিপ্লোমা প্রকৌশলী উইং, নারী উইং, শ্রমিক উইং, আইনজীবী উইং ইত্যাদি। উইংগুলোকে আত্মপ্রকাশ করতে প্রস্তুতি কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে। লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে সারা বাংলাদেশে তারা নির্বাচন করতে চায়, কারোর সাথে জোট না বেঁধে। আর এই কারণে ভোটের শক্তি, মাঠের শক্তি, লড়াইয়ের শক্তি, সকল শক্তিকে বৃদ্ধি করতে, কারণ তাদের ক্ষমতার জন্য বিএনপিকে বিট করতে হবে। তো এই মুহূর্তে সরকারের সহযোগী দল হিসাবে তাদের বাকি যে শক্তি, সব শক্তি আছে, যে কর্মীর শক্তি, আমরা মাঝে মাঝে দেখি যে মাঠ খালি। সারাদিন আবার যমুনা উত্তাল হলো। যমুনা অভিমুখে লং মার্চ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। পুলিশ রীতিমতো যান প্রাণ দিয়ে তাদেরকে ঠেকিয়েছে, এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, জল কামান এমন কোনো কিছু নেই যা পুলিশ ব্যবহার করেনি। গুলি করা ছাড়া যা যা করা দরকার সব কিছুই করেছে, এবং জগন্নাথের শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বহু আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির ঘটনাও ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 3 দফা দাবিতে লং মার্চ করেছিল। সেই লং মার্চ ঠেকানো হয়েছে এই অজুহাতে যে যমুনার আশেপাশে এলাকায় 144 ধারা জারি করা আছে। অথচ কদিন আগে এনসিপির সমাবেশ করার জন্য তাদেরকে মঞ্চ করে দেওয়া, সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানির স্প্রে তৈরি করে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতেও আমরা দেখেছি সরকারকে। আজকে ভিন্ন রূপ দেখলাম। তাহলে কি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সরকারের বিরোধী পক্ষ? এই ঘটনা যখন আমরা আজকে দেখলাম, তখন গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন, সেটাকে ছাত্রদল সেটাকে বিপক্ষে ব্যাপক মিছিল মিটিং করছে। আজকে তার জানাজা হয়েছে, ভিসির পদত্যাগ দাবি করা হচ্ছে, বহু কিছু হচ্ছে। গত রাত থেকে আজকে সারাদিন ঢাকা শহর রীতিমতো উত্তাল। সেখানে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড প্রচণ্ড সমালোচিত হয়েছে। কি হলো? জগন্নাথের ছাত্রছাত্রীদের কেন অ্যাটাক করা হলো? তাদেরকে কেন হাসপাতালে পাঠানো হলো? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যমুনা অভিমুখে লং মার্চ করলো। সকাল 11টায় এই ঘটনা শুরু হয়েছে। সারা দিন ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং বহু ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সংবাদপত্র বলছে 50-এর অধিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তাদের 3 দফা দাবি হচ্ছে আবাসন ভাতা চালু করা, পূর্ণাঙ্গ বাজেট দেয়া, এবং ছাত্রদের যে প্রস্তাবিত 2টা হল, আবাসিক হল, সেই হল দ্রুত সম্পন্ন করা। এই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই তারা লং মার্চ করেছে যমুনা অভিমুখে। সেই লং মার্চে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধা রীতিমতো সীমা ছাড়িয়েছে। সমালোচনা এমনও হচ্ছে যে এখন তো শেখ হাসিনার পুলিশ নেই, তাহলে এখন পুলিশ ছাত্রদের প্রতি কেন আক্রমণ চালাচ্ছে? পুলিশ যে আক্রমণ চালালো, সেই আক্রমণটাকে অনেকে অমানবিক বলছেন,
এবং শুধু অমানবিক বলেই বসে থাকছেন না, এটাকে আগের সরকারের সঙ্গে তুলনামূলক চিত্র হিসেবেও দেখছেন। দর্শক, সন্ত্রাসী কার্যক্রমের জন্য সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে, যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তো নিষিদ্ধ করা হলো, কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই যে লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আছে তাদের এবার কি হবে? তো সেই মানুষগুলো এবার কি রাস্তায় বেরোতে পারবে? আওয়ামী লীগ বিরোধী যে মানুষেরা আজ সমাজে আছে, ঘুরে বেড়াচ্ছে, তারা কি সেই মানুষগুলোকে ছেড়ে দেবে? একটা গ্রামে, একটা এলাকায় আওয়ামী লীগ চিহ্নিত এমন কোনো ব্যক্তি যদি থাকে, যে যার নামে থানায় কোনো ডায়েরি নেই, কোনো কেস নেই, কোনো অপরাধ নেই, কিন্তু ওই এলাকায় সে চিহ্নিত আওয়ামী লীগের কর্মী নয়, আওয়ামী লীগের রাজনীতিতে একটু টাচ থাকা একটা ব্যক্তি, তো সেই এলাকায় ওই মানুষটি কি সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারবে? রাত 9টা-10টার পর সে কি রাস্তায় বার হতে পারবে? সচ্ছলভাবে সে কি সমাজে চলাফেরা করতে পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পর? এই প্রশ্নটা সকলের মনে ঘুরপাক খাচ্ছে যে কি হবে। দর্শক, সেই প্রশ্নের উত্তর একেবারে প্র্যাকটিক্যালি, মানে কোনো তত্ত্বের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে আমি যে আপনাকে বুঝিয়ে বলবো যে এবার কি হতে চলেছে সেই লক্ষ লক্ষ মানুষের সাথে, ব্যাপারটা এরকম না, একদম প্র্যাকটিক্যাল, মানে হাতে কলমে এর উত্তর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। যে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগের টাচ থাকা, আওয়ামী লীগের গন্ধ থাকা যে লক্ষাধিক মানুষ আছে, তাদের সাথে বর্তমানে আওয়ামী লীগ বিরোধী যে জনতা আছে তারা কি করবে, এবং তাদের সেই অ্যাকশনটি নেওয়ার পর বর্তমান প্রশাসন কি ব্যবস্থা নেবে, তার একদম প্র্যাকটিক্যাল জলজ্যান্ত একটি উদাহরণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। দর্শক, সিলেটে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানের উপরে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটাই আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, একদম দিনের আলোর মতো স্পষ্ট করে দেখাচ্ছে যে এই লক্ষাধিক মানুষ যারা আছে তাদের সাথে কি হতে পারে। দর্শক, সিলেট নগরের রিকাবি বাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বেধড়ক পেটানোর পর পুলিশের শরপথ করেছে একদল ব্যক্তি। গত মঙ্গলবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটেছে। প্রথম কথা হচ্ছে, প্রথম কথা পরে আসি, আগে এই রিপোর্টটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাস ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এখন পুলিশ সূত্রে আমরা যা জানতে পাচ্ছি যে নির্মলেন্দু রিকাবি বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে যান ওই রাত 9টার দিকে। এই সময় একদল লোক তাকে পাকড়াও করে বেধড়ক মারধর করে। পরে পুলিশের কাছে তাকে শরপথ করা হয়। পিটুনিতে নির্মলেন্দু রক্তাক্ত হন, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ তাকে চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা বলবো বাংলাদেশ প্রসঙ্গে, কারণ আমার আলাপের বিষয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উপমহাদেশ এবং বিশ্ব। কিন্তু বাংলাদেশেও নানা ঘটনা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কাজেই বাংলাদেশ প্রসঙ্গ আমার আলাপের মূল বিষয় বা বড় অংশ জুড়ে বাংলাদেশ প্রসঙ্গ থাকে। কিন্তু আমরা যেহেতু আজকের পৃথিবীতে বিশ্ব মানুষ, সেই জায়গায় বাংলাদেশের বাইরেও আশপাশ এবং বিশ্ব নিয়েও আলাপ করতে হয়। এই মুহূর্তে আমি আলাপ করতে চাইছি আপনাদের সঙ্গে যে সেনাবাহিনীতে এই মুহূর্তে কি ঘটছে, সেই প্রসঙ্গটি নিয়েই আমি কথা বলবো। কথা বলবার প্রয়োজন মনে করলাম, যার কারণেই কথা বলতে এলাম সেনাবাহিনী নিয়ে এবং দেশ নিয়ে। গতকালকে রাতে এবং দিনভর, দিনের শেষ ভাগে বেশ কিছু গুজব, প্রোপাগান্ডা কানে এসেছে দিনভর। আজকে সময়টা এমন যে প্রতিনিয়ত চোখ কান খোলা রাখতে হয়, সামনে চোখ রাখতে হয়, পেছনে, সাইডে, সব দিকে বেশ কিছু আমার পেছনে সামনে সব দিকের চোখে বা আমার রাডারে কিছু গুজব এসে ভিড় করেছে। সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। যে আপনারা জানেন যে গত 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই থেকে ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো এবং সোমবার 12 মে প্রজ্ঞাপন জারি করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে। এবং নির্বাচন কমিশন আবার সম্ভবত রেডি ছিল। নির্বাচন কমিশন কি করেছে? আওয়ামী লীগের নিবন্ধনই বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশনে যারা আছে তারা নিবন্ধন বাতিল করবে, এটি নিয়ে অবাক হবার কিছু নেই, কারণ তারা একদম চরম আওয়ামী বিরোধী। আওয়ামী লীগকে যেভাবেই হোক
শাস্তা করতে চাইবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশন সচিব, তারা সবাই একটা বিশেষ দলের পন্থী। আসলে আমি সরাসরি বলি যে জামায়াতপন্থী। তারা আওয়ামী লীগকে যে কোনো ভাবে সাইজ করতে চাইবে বা সাইজ করবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের কোনো দোষ পেলে, আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে সাইজ করবে। অপরাধ করেছে কিনা আওয়ামী লীগ সেটা তদন্তের বিষয়, তদন্তে বিচারের বিষয়, বিচার করে তারপরে, কিন্তু তার আগে বিচারের আগেই আপনাকে শেষ কখন নির্বাচন কমিশন করেছে। আমি যেটি বলছিলাম যে সেই থেকে সেনাবাহিনী নিয়েও একটা উত্তেজনা আছে। কোনো কোনো মহলে ধারণা করা হচ্ছে বা অনেক দিনেরই ধারণা বা অনেক দিনেরই আলোচনা যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার একটা প্রচেষ্টা নেবে ইউনূস সরকার। এখন পর্যন্ত সেই জায়গাতে সফল হবার কোনো খবর নেই, সফল হয়নি। আবার আমি গুজবের কথা বললাম যে গতকালকে সেনাবাহিনীর প্রধানের জেনারেল ওয়াকারুজ্জামানের পুরনো বক্তব্যের ভিডিও দিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী উঠে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথা! জনমনে একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে। কিন্তু গতকালকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার গতকাল 13 মে 2 মাসের যে মেয়াদ ছিল শেষ হয়েছে। গত 8 মে আর এক প্রজ্ঞাপন জারি হয়েছে, যে প্রজ্ঞাপনের আলোকে আজ 14 মে থেকে আবারও 2 মাসের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং মাঠে থাকার অফিসিয়ালি ব্যবস্থা হয়েছে। আজ থেকে সেনাবাহিনী আবারও 2 মাসের জন্য, এ যাবৎ মোট 4 বারে 8 মাস যাবৎ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সেনাবাহিনী এমনিতে আওয়ামী লীগ সরকারের শেষ সময় লাস্ট উইকে, আওয়ামী লীগ সরকার পতনের লাস্ট উইকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে 1 মাস পরেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। আমি বাংলাদেশের মানুষকে এটি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেনাবাহিনী আকস্মিক মাঠ থেকে উঠে যাবে না নির্বাচন পর্যন্ত। এবং সেই নির্বাচনটি যদি 5 বছর পরেও হয়, সেনাবাহিনী এইভাবেই, সেনাবাহিনী সেটি হতে দেবে না। এটিও বলে রাখি যে সেনাবাহিনী হয়তো সেটা হতে দেবে না, যে নির্বাচন যদি 5 বছর পরেও হয় সেনাবাহিনী মাঠে থাকবে এবং এইভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাস করে বাড়িয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে এবং যথারীতি সেনাবাহিনী মাঠে আছে। ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ হয়েছে। যদিও সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে। আর নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার, তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া আসলে কতটুকু যৌক্তিক। ভারত কি বলল তাতে আসলে তেমন কিছু যায় আসে না, বাট যেই দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটা নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে, আসুন দেখি এই প্রসঙ্গে সর্বশেষ আপডেট কি ছিল আমাদের কাছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন টমাস টমি পিপ্ট, তার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নিয়ে তুলে ধরা হয়েছিল। জবাব তিনি কি দিলেন আর প্রশ্নটা কি ছিল তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও বন্ধ করা হয়েছে। প্রশ্নকারী আরো উল্লেখ করেন, এর আগে এক ব্রিফিংয়ে টমি বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই স্পোকসম্যান তিনি বলছেন যে আপনার তার অ্যান্সারটা ছিল এরকম, তার বক্তব্য, আমি এই বিষয়ে যা বলতে পারি তা হলো, আমরা জানি যে মানে আমেরিকার কাছে তথ্যটা আছে, কি আছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। তার মানে আমেরিকা স্পষ্ট সরকারের ওই প্রজ্ঞাপনটাকেই আপনার তুলে ধরেছে। বেসিক্যালি যিনি প্রশ্নকর্তা তিনি এখানে 2 লাইন বাড়াইয়া বলছিলেন, কিন্তু আমেরিকা বলছে যে আমাদের কাছে তথ্য আছে। কোনটা? যে যতক্ষণ না এই দলটা এবং এর নেতাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়, আমরা সরকারের প্রজ্ঞাপনটা দেখেছি যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে। আমেরিকাও এই তথ্যটা হুবহু রিপিট করে বলছে, আমরা বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না।
যে বিএনপির উপর আওয়ামী লীগ, জামাতের উপর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের উপর বিএনপি বা জামাত অথবা এনসিপি, আমরা এইভাবে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। ব্রিফিংয়ে আরো উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে নাকি আমেরিকা কি ভাবছে। যিনি প্রশ্নকর্তা বোঝাই যায় তিনি আওয়ামীপন্থী একজন সাংবাদিক। তো এই সময় প্রশ্নকারীর দাবি যেটা ছিল, তিনি আরো এখানে যোগ করেছেন যে আইন উপদেষ্টার সাথে লস্করি তৈয়বার সহযোগী হারুন ইজার সাক্ষাৎ করেছেন। আগে মুশফিক ফজল আনসারি যিনি ছিলেন বিএনপির, তিনি বাংলাদেশের হিরো আলমরে মানলেও আমেরিকারে বোঝানোর চেষ্টা করতেন। এখন তার জায়গায় আওয়ামী লীগের যে সাংবাদিক আছেন তিনি আবার একই কাজ করতেছেন। তিনি এগুলা বুঝাচ্ছেন যে কাশ্মীরের সহিংসতাকে উস্কে দেওয়া রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে বাংলাদেশে, এমনকি একটা বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে। তো আমেরিকা আসলে এটার ব্যাপারে কি ভাবছে? জবাবে মার্কিন স্পোকসম্যান বলছেন, আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করবো, আমরা বাংলাদেশের সাথে 50 বছরের বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি আমরা তার মূল্যায়ন করি। সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি, তাই এই বিষয়ে কিছু আলাদা বলতে চাই না। মানে সাংবাদিক যিনি আছেন তিনি মুশফিক ফজল আনসারি যে কাজগুলো করতেন বিএনপি বা অন্যান্যদের পক্ষে, এখন এই সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু তিনি উত্থাপন করছেন। তো আমেরিকার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এখানে আমেরিকা ওইটাই বুঝতে চাইছে কোনো দলকে নিষিদ্ধ করা, এটাকে তারা সমর্থন করে না। তবে যারা অপরাধ করেছে, এই যে বিশেষ ট্রাইব্যুনাল, এটাকে তারা সমর্থন করছে যে বিচারিক ইস্যুগুলোতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমেরিকার কোনো দ্বিমত নাই, পার্মানেন্টলি নিষিদ্ধ করা হয়েছে এমন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের সর্বশেষ আপডেট নিউজগুলো। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিষয়ে কথা হয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ, অন্যদিকে ডক্টর ইউনূস সহ আরও অনেকের বিষয় নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এইগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ ঠিক কোন দিকে যাচ্ছে। গাইজ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মন্তব্য এবং আপনাদের কি মনে হচ্ছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।